আসসালামু আলাইকুম। এটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় আগামী 7 জুন। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিএনপির উদার নীতির কাছে জামায়াত পরাজিত, মন্তব্য মির্জা ফখরুলের। ভারত কিংবা পাকিস্তান কারোর বলই যাবে না ক্ষমতাসীনরা। সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রী। বাদ যাবে না কোনো স্কুল। বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার ঘটনা সত্য নয়, দাবি বিমান প্রতিমন্ত্রী। ঈদুল আজহায় 93,67,418টি পশু কোরবানি করা হয়েছে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আগামী সপ্তাহে সংসদে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ, আকার প্রায় 9.5 লাখ কোটি টাকা। 7 লাখ কোটি টাকা রাজস্ব আহরণকে চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। এবং বিশ্বকাপে 24 বছরের আক্ষেপ ঘুচাতে চায় পেন্টাজয়ী ব্রাজিল। ফাইনালে হবে তারকা খচিত হাফ টাইম শো। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় আগামী 7 জুন ঘোষণার দিন ধার্য করেছেন বিচারক মাশরুক সালেকিন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। বুধবার আত্মপক্ষ সমর্থনে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে। আসামি পক্ষে সাফাই সাক্ষী না থাকায় আজ এ মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করে আদালত। জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে, সহ প্রিজনারদের কুচক্র বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে এই 1 নম্বর আসামি সোহেল রানা, তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি, বিধি বহির্ভূতভাবে 342 এর অধীনে আসামি পরীক্ষার সময়, অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয়। দর্শক, এই মুহূর্তে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিষয়টি পর্যবেক্ষণ করছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, আজকের যুক্তিতর্ক উপস্থাপন সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনি জানেন যে আজকে সকাল 11টায় যুক্তিতর্ক শুরু হয়। শিশু রামিসা হত্যাকাণ্ডের যে আসামি আছে সোহেল এবং তার স্ত্রী স্বপ্না, তাদেরকে আজ সকাল 11টার সময় কোর্টে তোলা হয় এবং এজলাসে তারা প্রবেশের পরপরই 11:40-এর দিকে সেই যে মামলার যে যুক্তিতর্কটি সেটি শুরু হয় এবং সেই যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রায় 2 ঘন্টা সেই যুক্তিতর্ক চলমান থাকে এবং আদালতের সামনে যে বিচারক, তার সামনে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন, তারা মামলার সম্পূর্ণ বর্ণনাটি তুলে ধরেন এবং যে আসামিরা রয়েছেন তারা যে তাদের দোষ স্বীকার করেছেন এবং সে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিও আদালতের সামনে তুলে ধরা হয় এবং সেই প্রায় 2 ঘন্টার যুক্তিতর্ক শেষে আজকে আদালত থেকে ঘোষণা দেয়া হয় যে এই রামিসা হত্যাকাণ্ডের যেই মামলার রায়টি আছে সেটি খুব দ্রুত, অর্থাৎ আগামী রবিবার অর্থাৎ 7 জুন সেই মামলার রায় দেয়া হবে। এবং এই মুহূর্তে আপনি দেখতেই পেয়েছেন যে আদালত থেকে বের হওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন তারা আদালতের কাছে রামিসা হত্যাকাণ্ডের যেই রায়টি আছে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড এবং সোহেল এবং তার সহযোগী স্ত্রী
দুইজনের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কামনা করেছেন এবং এটি দাবি করেছেন তারা আদালতের কাছে। তো নাজিয়াত, এই ছিল কোর্ট থেকে সবশেষ পরিস্থিতি। নিশান, আপনাকে ধন্যবাদ। রামিসা হত্যা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় বাংলাদেশ ও ইউএনডিপির চলমান উন্নয়ন সহযোগিতা, টেকসই উন্নয়ন, সুশাসনী এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। উভয় পক্ষ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির উদার গণতান্ত্রিক নীতির কাছেই জামায়াত পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বিএনপি কখনোই ভারত বা পাকিস্তান কারো বলয়ে যাবে না। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাই বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি। নিজেদের স্বার্থে সুরক্ষা দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠে গিয়েছিল যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে। অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষ কিন্তু ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে। তো বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশী। এই স্বকীয়তা যখনই চিন্তার মধ্যে আসে তখনই কিন্তু আমি বুঝি যে আমার স্বকীয়তা কতটুকু এবং আমার স্বকীয়তায় কে কে সম্মান করে, মর্যাদা দেয়, এবং আমার এই স্বকীয়তা বজায় রাখার জন্য কোন কোন শক্তির সঙ্গে আমি সম্মিলিতভাবে থাকতে বাধ্য। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য সারা দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এ বছরের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুল, কলেজ, স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। বিমানবন্দরে হাজিদের ১৫০টি লাগেজ কাটার ঘটনা অসত্য এবং ঢাকায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সৌদি আরব থেকে 5টি লাগেজ সিকিউরিটি চেকের কারণে কাটা এসেছে আর 21টি লাগেজ ড্যামেজ ছিল। হাজিসহ বিমানের যাত্রীদের সেবার মান বৃদ্ধিতে ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এক প্রশ্নের জবাবে রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে বোয়িংয়ের প্রয়োজন 48টি, বোয়িং আছে 19টি, এর মধ্যে 5টি গ্রাউন্ডেড। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হওয়া 14টি বোয়িং 2031 সালে আসবে। এতে ব্যয় হবে $2.17 বিলিয়ন।
এবার ঈদুল আজহায় 93,67,418টি পশু কোরবানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, গরু ও মহিষ 48,64,158টি এবং 45,02,233টি ছাগল ভেড়া কোরবানি হয়েছে। অন্যান্য পশু কোরবানি হয়েছে 1,027টি। এবছর চাহিদা ছিল 1,06,334টি পশু, মজুদ ছিল 1,23,33,840টি। 2025 সালে ঈদুল আজহায় কোরবানি হয় 91 লাখ। গতবারের চেয়ে এবার 2 লাখ পশু বেশি কোরবানি হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এবারে বাজেট প্রশ্ন। আগামী সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হচ্ছে দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট এটি। প্রায় 1.5 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের নীতি নির্ধারকরা বলছেন, জনপ্রত্যাশা পূরণ হবে এই বাজেটে। একদিকে নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, অন্যদিকে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আহরণকে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেখুন তরিক ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকার গঠনের 3 মাসের মাথায় সংসদে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তারেক রহমানের সরকার। প্রায় 1.5 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকার এবার দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে, যা চলতি অর্থ বছরের বাজেটের থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। এবারের বাজেটের মাধ্যমে একদিকে ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, অন্যদিকে মানুষের জীবনমান উন্নয়ন ও অধিকার সুরক্ষা করার নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এমন একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি যেখানে অসুখ সর্বব্যাপী। তো সেইখান থেকে আমরা পর্যায়ক্রমে অর্থনীতিতে একটা গতি সঞ্চার করব এবং সেই লক্ষ্য রেখেই সর্বজনের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। আমাদের প্রতিটি পরিবার আজ প্রলম্বিত মূল্যস্ফীতিতে জর্জরিত, সেখান থেকে তারা মুক্তি চায় এবং মুক্তি চাইতে হলে তাদের যে কর্মসংস্থান আছে বর্তমান, সেই কর্মসংস্থানে যেমন অধিকার দরকার, মজুরি বাড়ার দরকার, অর্থাৎ আবার অর্থনীতিতে কর্মকাণ্ড নিশ্চিত করা দরকার। একদিকে নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, অন্যদিকে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। জ্বালানির জন্য বেশি আমাদের ব্যয় করতে হচ্ছে, আমাদের আবার ইলেকশনের বিভিন্ন ম্যানিফেস্টো, সেখানে বিভিন্ন ধরনের তাদের প্রতিশ্রুতি আছে, সেটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে যদি আমরা এখন 4 থেকে 5, 5.5, 6 নিয়ে যেতে চাই এবং যেটা আমাদেরকে ক্রমান্বয়ে 7-8 নিয়ে যেতে হবে, সেটা করতে গেলে অনেক ধরনের আমাদের বিনিয়োগ করতে হবে। সেটা যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। সো দুইটা পার্টি, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয়, দুই দিকেই কিন্তু আমাদের একটা চাপ সৃষ্টি হচ্ছে। বাজেটে কেবল করের বোঝা বাড়িয়ে নয়, বরং বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ ব্যবসায়ীদের। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন সর্ট অফ অস্টারিটি মেজার নেওয়া হবে। তো সেটা যদি করা যায় ভালো, আর না হলে আকার বাড়িয়ে অপচয়ও থাকলো এবং সেই অনুযায়ী রেভিনিউ কালেক্ট করতে পারলাম না, তাহলে লক্ষ্য পূরণ হবে না। বাজেটের আকার যখন বাড়ে তখন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা বেড়ে যায়, আর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যখন বেড়ে যায় তখন শঙ্কার কারণটা এই কারণে দাঁড়ায় যে আমরা কিছু সংখ্যক লোক যেখানে ওই ট্যাক্স নেটের আওতায় আছে তাদের উপরই কিন্তু এই জুলুম অত্যাচারটা আরো বেড়ে যায়। আগামী 11 জুন জাতীয় সংসদে দেশের ইতিহাসের 55তম ও সর্বোচ্চ আকারের বাজেট ঘোষণা করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সমর্থক তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর। উনিশশো 1958 থেকে 2002, 5টা ট্রফি, 5 প্রজন্মের স্বপ্ন, ঘাম আর অশ্রু। কিন্তু তারপর
24টা বছর শুধু অপেক্ষা আর হতাশা। এবার সেই যন্ত্রণা জবাব দিতেই উত্তর আমেরিকায় পা রাখছে ব্রাজিল, যে মাটিতে একবার তারা শিরোপা ঘরে তুলেছিল। ডাগআউটে এবার ক্লাব ফুটবলের এক কিংবদন্তি কার্লো আনচেলত্তি। তারকাদের এক সুতোয় বাঁধা শিল্পটা তার চেয়ে ভালো কেউ জানেন কিনা সন্দেহ। তবে বিশ্বকাপ আর ক্লাব ফুটবল এক নয়, এই চাপ সামলাতে পারবে তো ব্রাজিল কিংবা আনচেলত্তি? উত্তর খুঁজেছেন রায়হান রাসেল। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিটি আসরে খেলেছে। 5 বার হয়েছে চ্যাম্পিয়ন, কিন্তু সেই গৌরবের শেষটা লেখা হয়েছিল 2002 সালে। তারপর থেকে প্রতিটি আসরেই নতুন ক্ষত। এবার ইতিহাস সেলেসাওদের পক্ষে কথা বলছে। 1994 সালে এই আমেরিকার মাটিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশায় ব্রাজিলের কোটি সমর্থক। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ খেলতে নামছে তারা। কার্লো আনচেলত্তি ইউরোপিয়ান ফুটবলে যা জেতার সবই জিতেছেন। এটা সুবিধা নাকি একটা ফাঁদ, সেটা বিশ্বকাপ শেষ হলেই বোঝা যাবে। গোলপোস্টের নিচে আনচেলত্তির সেরা পছন্দ অ্যালিসন বেকারি। রক্ষণে মার্কিন হোস আর আর্সেনালের গ্যাব্রিয়েল জুটি যতটা শক্ত, বাস্তবে তার চেয়েও কঠিন। আক্রমণ ভাগের কথা বলতে গেলে ভিনিসিয়াস জুনিয়রের নাম আসবে সবার আগে। পাশে থাকবেন রাফিনহা আর 19 বছর বয়সে 11 ম্যাচে 5 গোল করা এস্তেফাও। নেইমারের প্রসঙ্গটা একটু আলাদা। 79 গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তার দখলে। তবে চোট বারবার তাকে কষ্ট দিচ্ছে। বেঞ্চ থেকে নামলে কিছু একটা ঘটানোর সামর্থ্য এখনো আছে, এইটুকু বিশ্বাস অন্তত রাখতে চান ব্রাজিলিয়ান সমর্থকরা। গ্রুপ সিতে ব্রাজিলের অভিযান শুরু হবে 14 জুন নিউ ইয়র্কের নিউ জার্সিতে, প্রতিপক্ষ মরক্কো। এরপর 20 জুন ফিলাডেলফিয়ায় হাইতি, তারপর 25 জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। কাগজে কলমে সহজ দেখালেও বিশ্বকাপে সহজ বলে কিছুই নেই। এই শিক্ষাটা ব্রাজিল পেয়েছে বহুবার। ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই, কিন্তু 24 বছর ধরে জমে থাকা একটা জাতির আক্ষেপ অনেক গভীর। সেই আক্ষেপ কি এবার উৎসবে পরিণত হবে? উত্তর আমেরিকার মাটি দেবে সেই উত্তর। রায়হান রাসেল, এটিএন বাংলা। বিশ্বকাপের ফাইনালে হবে তারকা খচিত হাফ টাইম শো। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে একটি সুপার বোল ধাঁচের কনসার্টের আয়োজন করবে ফিফা। এছাড়া যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকরা যেখানে তাদের শিল্প, সংস্কৃতি এবং শ্রেষ্ঠত্বের বন্দনা করবেন। পরাকার মানের রিপোর্ট। শুধু বিশ্বকাপ আয়োজনে নয়, গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সাহায্য করবে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শিশুদের শিক্ষা এবং ফুটবল খেলার সুযোগ করে দিতে $100 মিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনা তাদের। বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে একটি কনসার্টের আয়োজন করবে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, একটি বিশেষ উদ্দেশ্যের জন্য খেলাধুলার সবচেয়ে বড় মঞ্চে সঙ্গীত এবং ফুটবলকে এক করবে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, প্রত্যেক শিশুর স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত এবং আমরা একসাথে তা সম্ভব করতে সাহায্য করছি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমেরিকান রক ব্র্যান্ড কোল্ডপ্লের ক্রিস মার্টিন, যাকে পাপেট চরিত্র এলমো, কার্মিট এবং মিস পিগির সাথে একটি ভিডিওতে আলাপ করতে দেখা গিয়েছিল। নিউ জার্সির সুপার বোল স্টেডিয়াম হাফ টাইম শোর জন্য বিখ্যাত। এখানকার জমকালো পারফরমেন্স বিশ্বের সবচেয়ে বড় তারকাদেরও আকর্ষণ করে। এ প্রসঙ্গে পপ তারকা শাকিরার ভাবনা খুবই স্বচ্ছ। এই বিশ্বকাপ এত বড় মাপে সামাজিক প্রভাব ফেলবে তা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি নিশ্চিত এটি কেবল শুরু। বিষয়টি ভবিষ্যতে বিশ্বকাপের একটি ঐতিহ্যে পরিণত হবে। একেবারেই প্রচলিত নয়। বড় বড় টুর্নামেন্টের ফাইনালের আগে বড়জোর হয় কনসার্ট। তবে ফিফা এবারের হাফ টাইম শোকে বলছে, খেলাধুলা, সংস্কৃতি এবং উদ্দেশ্যের এক মিলন মোহনা। আর এই অনন্য মুহূর্ত
বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে মানবতার সেবক হিসেবে। পরাগামান, এটিএন বাংলা। জ্যৈষ্ঠের তীব্র গরমে দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার দেশের 49টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে কার্যকর পরিবর্তনে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানী ফার্মগেটে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে আলোচনায় কথা জানান তিনি। বলেন, অতীতে সরকারগুলো বাজেটে বরাদ্দ দিলেও বাস্তবায়ন করেনি, ফলে বরাবরই অবহেলিত ছিল স্বাস্থ্য খাত। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে শুধু চিকিৎসা সীমাবদ্ধ না রেখে লাইফস্টাইলকে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য শিক্ষা খাতকে ঢেলে সাজাতে চায়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে জনবল বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটের করের বোঝা বাড়লে রাজস্ব আয় বাধাগ্রস্ত হবে। দুপুরে ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সংবাদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ব্যবধানে পাশ হয়। ভোটাভুটিতে 4 রিপাবলিকান কংগ্রেসম্যান প্রস্তাবের পক্ষে ভোট দেন। উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসের নিম্নকক্ষে এটি পাশ হওয়াকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়, যদিও এটি কার্যকর হতে হলে সিনেটেও পাশ হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভিটো ঠেকাতে উভয় কক্ষে 2/3 সমর্থন প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে এরপরও এটি ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সাথে আলোচনা স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটি ইতিবাচক পরিণতির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাউল শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি USA এর আয়োজনে স্থানীয় সময় রোববার কুইন্সের পাবলিক স্কুল 76 মিলনায়তনে বাউল, লোকজো আর ধামাইল গানের সাথে নৃত্য পরিবেশিত হয়। সুদীপা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকসংস্কৃতি ও সঙ্গীত শেকড়ের সন্ধান দিয়ে থাকে। দীর্ঘকালের এই সংস্কৃতি জাতির প্রকৃত পরিচয় বহন করে। আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক জাভেদ উদ্দিন। এছাড়া বিশিষ্টজনদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আবুল কাহির চৌধুরী, শামীম চৌধুরী, সালে, মেরি জোবাইদা, ফিরোজ আহমেদ সহ আরও অনেকে। খেলার খবর।
ব্রাজিলিয়ান ভক্তদের আশাবাদী করে তুলেছে একটি লেপার্ড হাঙর। রিও অ্যাকুয়ারিয়ামের এই হাঙরটি জানিয়েছে যে 2026 ফিফা বিশ্বকাপ জিতবে সেলেসাওরা। আর মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে তারা 24 বছরের শিরোপা খরা ঘোচানোর অভিযান শুরু করবে। আরও জানাচ্ছেন পরাগারমান। 2002 কোরিয়া জাপান বিশ্বকাপে শেষবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। তারপর কেটে গেছে 2 যুগ, কিন্তু বিশ্বকাপের সোনালী পরীটি অধরাই রয়েছে সেলেসাওদের। সেই শিরোপা খরাতে কাটাতে প্রথমবারের মতো বিদেশি কোচও নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রধান কোচ কার্লো আনচেলোত্তির নির্দেশনাতেই বিশ্বকাপের হেক্সা জয় করতে চাইছে তারা। ব্রাজিলের পতাকা সম্বলিত বালতিতে আলতো ধাক্কা দিয়ে রিতিনহা তার ভবিষ্যৎবাণী জানায়। রিউ অ্যাকুয়ারিয়ামের সিও মার্সেলো স্পিলম্যান জানান, এই ইতিবাচক মনোভাব হাঙর প্রজাতির সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরবে। এই ভবিষ্যৎবাণীর খেলাটা আমরা কয়েকটি টুর্নামেন্টে অক্টোপাস নিয়েও খেলেছি। এখন আমরা হাঙরকে বেছে নিয়েছি, কারণ হাঙর এমন একটি প্রাণী যাকে সংরক্ষণ করা প্রয়োজন। পল দ্য অক্টোপাসের মতো রিতিনহা নামের স্ত্রী হাঙরটিও সেই মতের পক্ষেই ভবিষ্যৎবাণী করল। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে ব্রাজিলই বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে ভবিষ্যৎবাণী করেছে রিতিনহা হাঙর। রিউ অ্যাকুয়ারিয়ামের হাঙর রিতিনহার ভবিষ্যৎবাণী নিশ্চয়ই ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তুলবে। মরক্কো ছাড়াও সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে হাইতি ও স্কটল্যান্ড। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় আগামী 7 জুন। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিএনপির উদার নীতির কাছে জামায়াত পরাজিত, মন্তব্য মির্জা ফখরুলের। ভারত কিংবা পাকিস্তান কারোর বলই যাবে না ক্ষমতাসীনরা। সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মধ্যেই মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রী। বাদ যাবে না কোনো স্কুল। বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার ঘটনা সত্য নয়, দাবি বিমান প্রতিমন্ত্রী। ঈদুল আজহায় 93,67,418টি পশু কোরবানি করা হয়েছে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আগামী সপ্তাহে সংসদে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ, আকার প্রায় 9.5 লাখ কোটি টাকা। 7 লাখ কোটি টাকা রাজস্ব আহরণকে চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। এবং বিশ্বকাপে 24 বছরে আক্ষেপ ঘুচাতে চায় পেন্টাজয়ী ব্রাজিল। ফাইনালে হবে তারকা খচিত হাফ টাইম শো। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।